সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা আজকে যে বিষয়টি আলোচনা করব সেটি হচ্ছে বেসিক ইলেকট্রিসিটি 711, সেটা হচ্ছে সেকেন্ড সেমিস্টার পাওয়ার এবং ফার্স্ট সেমিস্টার ইলেকট্রিক্যাল টেকনোলজির। এবং আরো একটি বিষয় আলোচনা করব, সেটা হচ্ছে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং ফান্ডামেন্টালস 63/712, যেটি হচ্ছে ফার্স্ট সেমিস্টার কম্পিউটার টেকনোলজি, ইলেকট্রনিক্স টেকনোলজি, মেকানিক্যাল টেকনোলজি এবং টেলিকমিউনিকেশন টেকনোলজি। তো এই বিষয়টি আমরা গতদিনও আলোচনা করছিলাম। স্যার, আমাদের হ্যাঁ বলো। আমাদের ক্লাস স্যার কখন? ফোর্থ সেমিস্টার শেষ নাকি? হ্যাঁ, ফোর্থ সেমিস্টার। এই ফোর্থ সেমিস্টার যেটা হয়েছে কি, ফোর্থ সেমিস্টার আমি শুরু করছিলাম তুমি বের হয়ে গেলে, তো তারপরেই শুরু করছিলাম। তোমাদের আসলেই ছিল 10টায়, তো পরে ওরা আবার আসছিল, আমি ইন করছিলাম, কিন্তু তুমি মনে হয় পরে আর জানতে পারো নাই না। আসলে ফিক্স টাইম 10টা তোমাদের, আসলে এক এক টাইম ওই করা হয়ে গেছে 2 দিন এই জন্য। হ্যাঁ হ্যাঁ স্যার, এজন্যই তো আমি 10টায় আসছিলাম। আপনার ওই সময় তো বললাম, তো আপনি বললেন আসলে তুমি তো জোর দিয়ে তখন বলো নাই, আমি পরেই সাথে সাথেই আবার ইন করছিলাম ফোর্থ সেমিস্টারে, এইটা বের হয়ে যে। তো তুমি কালকে না, রবিবার জাস্ট 10টায় জয়েন করবে, ঠিক আছে? ও স্যার, রবিবার থেকে ক্লাস নেবেন তাই? হ্যাঁ, রবিবারে 10টা থেকে নেবো, শনিবার আবার ওই যে আমাদের ডাইরেক্টর স্যার আসবেন, এই জন্য নিতে পারবো না। ও আচ্ছা স্যার, ঠিক আছে। আচ্ছা, এই ছবিগুলো আঁকো। ডেসক্রিপশন অফ দ্য অ্যাটমিক স্ট্রাকচার আমরা আলোচনা করেছি, তারপরে ছবিটা আঁকলে আরো ক্লিয়ার হবে। জি স্যার, আসছি।
হ্যাঁ আরাফাত জয়েন করো, আমি তো কানেক্ট হয়েছি, তুমি কানেক্ট করো না। এই মিউট করো। এই ছবি আঁকা হলে আমাকে বলবে, আমি আলোচনা করব। আরাফাত কানেক্ট হয়েছো? জি স্যার। আচ্ছা, থ্যাংক ইউ। তো আমরা দেখো এখানে এই চিত্রটা আঁকতে বলেছে, তোমরা চিত্রটা আগে এঁকে নাও। তো আমরা বিদ্যুৎ কি, বিদ্যুৎ কত প্রকার ও কি কি, তাই না? হ্যাঁ, তারপরে বিদ্যুতের প্রভাব, এগুলো নিয়ে আলোচনা করেছি। তো আমি এখন আরাফাতকে বলবো, তুমি বলো তো বিদ্যুৎ কি, তুমি আনমিউট করে বলো বিদ্যুৎ কি। এই অন্যরা মিউট করে রাখো। আরাফাত বলো। স্যার হ্যালো। হ্যাঁ বলো, বিদ্যুৎ কি? বিদ্যুৎ স্যার, বিদ্যুৎ হলো স্যার স্যার আমি সম্ভবত ঠিক মনে আসতেছে না। আমরা তো দুদিন Properly. আলোচনা করলাম, বিদ্যুৎ হচ্ছে যে চার্জ তড়িৎ প্রবাহের আদান প্রদানের প্রবাহকে বিদ্যুৎ বলে। চার্জ বা ইলেকট্রনের জি, প্রবাহ একই দিকে চার্জ একই বা দিকে ইলেকট্রনের প্রবাহকে বিদ্যুৎ বলে। ইংরেজিতে বিদ্যুৎ বলা যায় বলে। যে ফ্লো অফ ইলেকট্রন, ফ্লো অফ ইলেকট্রন ইজ কল্ড ইলেকট্রিসিটি। এই জন্য ইলেকট্রিসিটি। ইলেকট্রিসিটি বাংলা হচ্ছে ইলেকট্রিসিটি। তো এর ফলে কি কি সংঘটিত হয়, আর এর যে ফলাফল, সেই ফলাফল হচ্ছে যে এর হচ্ছে আলোক শক্তি তৈরি হয়, তারপরে হচ্ছে কি হয় ঘূর্ণন শক্তি, তারপরে হচ্ছে এটা রাসায়নিক শক্তি, আর একটা কি জি স্যার। যান্ত্রিক গতিশক্তি। গতি শক্তি। এগুলো হচ্ছে বিদ্যুতের ফলে হয়। আর এই বিদ্যুতের সাহায্যে অনেক বাস্তব কাজ সমাধা হয়। এই জন্য তোমাদের বাড়িতে বলো তো কি কি বৈদ্যুতিক যন্ত্রপাতি আছে, বৈদ্যুতিক ডিভাইস আছে বা অ্যাপ্লিয়েন্স বলে, তোমাদের বাড়িতে যেগুলো আছে, যেগুলো তোমরা বিদ্যুৎ থেকে ব্যবহার করো, সেগুলোকে বলা হয় টিভি, অ্যাপ্লায়েন্স। ফ্যান। টিভি, লাইট, ফ্যান, জি স্যার। কম্পিউটার, এই হ্যাঁ, ল্যাপটপ। এই আমি আরাফাতকে বলতে বলছি, তোমরা এখন মিউট করো, স্যার, ঠিক আছে? আরাফাত বলো। স্যার আমাদের ডেস্কটপ, বাসায় ল্যাপটপ, ফ্যান, এগুলো সব বিদ্যুতের টিভি, সাহায্যে চলে, লাইট। তাই না? টিভি, জি লাইট, স্যার। এগুলোকে সব জি বলে স্যার। ইলেকট্রিক্যাল অ্যাপ্লায়েন্স বলে। এগুলোকে কি বলে? ইলেকট্রিক্যাল, অর্থাৎ অ্যাপ্লায়েন্স। বৈদ্যুতিক ব্যবহার যন্ত্রপাতি, ইলেকট্রিক্যাল অ্যাপ্লায়েন্স বলে। তো এই যে এই জি বাস্তব স্যার। কাজগুলো, এই বিদ্যুৎ মানে আমাদের আলোক শক্তি, তারপরে আমাদের যে ঘূর্ণন শক্তি অর্থাৎ ফ্যান, তারপরে মোটরের সাহায্যে পানি তোলা, এই যে কাজগুলো, তারপরে আমাদের আরো অনেক কাজ আছে, টেলিভিশনের আমাদের কম্পিউটার পরিচালনা, ল্যাপটপ পরিচালনা, মোবাইল পরিচালনা, এগুলোকে বিদ্যুৎ না থাকলে সম্ভব। অর্থাৎ বাস্তবে বিদ্যুৎ এমনই একটি বিষয় যেটি না হলেই
আমরা একটি মুহূর্ত চলতে পারি না, তাই না? এই জন্য এই বিদ্যুতের গুরুত্ব জি স্যার। অনেক বেশি। তাহলে ইলেকট্রিসিটি বা বিদ্যুতের গুরুত্বও আমি বললাম, এটি তোমরাও নিজেরা লিখে নিবে যে অনেক যে কাজগুলো হয় সেই কাজগুলো লিখে বলবে যে বিদ্যুৎ ছাড়া আমরা একটি মুহূর্ত চলতে পারি না। ঠিক আছে? আর এই বিদ্যুতের ফলে যেগুলো সৃষ্টি হয় সেটা কি কি আমরা আবারও নিচে যে আলোচনা করব। এখন আমি তোমাদের বলছিলাম যে পারমাণবিক কাঠামো গতদিনকেও আমরা আলোচনা করেছি। তো অ্যালুমিনিয়ামের পারমাণবিক কাঠামোটি এখানে দেওয়া আছে, শুধু চিত্র এঁকে দেওয়া আছে, কিন্তু আমাদের শুধু চিত্র আঁকলেই হবে না, এটা ব্যাখ্যা করতে হবে। বলে যে অ্যালুমিনিয়াম পরমাণুর পারমাণবিক কাঠামো ব্যাখ্যা করো। তো সেটি আমি আবার অন্যভাবে তোমাদেরকে ব্যাখ্যা কিন্তু এর আগের দিনকে আমি দিয়েছিলাম। তো আজকেও তোমরা লিখে নাও, লিখে নিলেই ভালো হবে। লিখে নাও। লেখো যে অ্যালুমিনিয়ামের পারমাণবিক গঠন। অ্যালুমিনিয়ামের পারমাণবিক গঠন লিখেছো? অ্যালুমিনিয়ামের জি স্যার, পারমাণবিক গঠন লিখেছো? অ্যালুমিনিয়ামের পারমাণবিক সংখ্যা ইজিক্যাল টু 13। অ্যালুমিনিয়ামের পারমাণবিক সংখ্যা ইজিক্যাল টু 13। তারপরে লেখো পারমাণবিক ওজন ইজিক্যাল টু 27 ওই অ্যালুমিনিয়ামের। সুতরাং পারমাণবিক ওজন ইজিক্যাল টু 27। সুতরাং প্রোটন সংখ্যা ইজিক্যাল টু 13, ইলেকট্রন সংখ্যা ইজিক্যাল টু 13, নিউট্রন সংখ্যা ইজিক্যাল টু 27 মাইনাস 13 ইজিক্যাল টু 14। লিখেছো? জি স্যার। এবার লেখো আমরা 2n স্কোয়ার ফর্মুলার সাহায্যে আমরা 2n স্কোয়ার ফর্মুলার সাহায্যে আমরা 2n স্কোয়ার ফর্মুলার সাহায্যে পরমাণুর পারমাণবিক কাঠামো নির্ণয় করতে পারি। পারমাণবিক কাঠামো বা ইলেকট্রন বিন্যাস আমরা 2n স্কোয়ার ফর্মুলার সাহায্যে পরমাণুর পারমাণবিক কাঠামো বা ইলেকট্রন বিন্যাস করতে পারি। পারমাণবিক কাঠামো বা ইলেকট্রন বিন্যাস করতে পারি। হয়েছে লেখা? জি স্যার। অতএব এখানে উপরে লিখতে আবার যেখানে n ইজিক্যাল টু কক্ষপথের সংখ্যা লিখে নাও। n ইজিক্যাল টু এখানে n ইজিক্যাল টু কক্ষপথের সংখ্যা উপরে লিখে নাও। যেখানে n ইজিক্যাল টু যেখানে n ইজিক্যাল টু কক্ষপথের সংখ্যা। এবার লেখো অ্যালুমিনিয়ামের প্রথম কক্ষপথে অ্যালুমিনিয়ামের প্রথম কক্ষপথে অ্যালুমিনিয়ামের প্রথম কক্ষপথে ইলেকট্রন সংখ্যা ইজিক্যাল টু অ্যালুমিনিয়ামের প্রথম কক্ষপথে ইলেকট্রনের সংখ্যা ইজিক্যাল টু 2 ইন্টু n স্কোয়ার। 2 ব্র্যাকেটের মধ্যে n স্কোয়ার ইকুয়াল টু 2 ইন্টু 1 স্কোয়ার 2 ইন্টু 1 স্কোয়ার ইজিক্যাল টু 2। 2 ইন্টু 1 স্কোয়ার ইজিক্যাল টু 2। লেখা কমপ্লিট? জি স্যার। জি স্যার। এবার দ্বিতীয় কক্ষপথেরটা তো তোমরা লিখতে পারবে। দ্বিতীয় কক্ষপথেরটা তোমরা লিখে আমারে জানাও যে কি লিখেছো। লেখো দ্বিতীয় কক্ষপথে ইলেকট্রনের সংখ্যা ইজিক্যাল টু
2 into n square is equal to 2 into 2 square is equal to 8 হয়েছে না? 6 হয়েছে স্যার, হ্যাঁ? 6 হয়েছে স্যার, কি করে 6 6। হবে? কি করে 6 হয়? 2 into 2 square is equal to কি 6 হয় নাকি? ও ও স্যার, সরি 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 স্যার, সরি 6 না, 2 into 2 square is equal to কত? 8 স্যার, 8 স্যার, 2 রে স্কয়ার করলে হবে 4 আর 4 দুনো 8। স্যার হ্যাঁ স্যার, ক্যালকুলেশন এবার লেখো সর্বশেষ কক্ষপথে ইলেকট্রনের সংখ্যা is equal to সর্বশেষ কক্ষপথে ইলেকট্রনের সংখ্যা is equal to সর্বশেষ কক্ষপথে ইলেকট্রনের সংখ্যা is equal to 13 মাইনাস ব্র্যাকেটের মধ্যে 8 প্লাস 2, 13 মাইনাস ব্র্যাকেটে 8 প্লাস 2 is equal to কত? 3। এখন ছবি আঁকতে হবে, যে ছবিটা একেবারে উপরে প্রথম আছে ওই ছবিটা এঁকে নিচে লিখে দিতে হবে ইলেকট্রন অ্যালুমিনিয়ামের পারমাণবিক কাঠামো বা ইলেকট্রন বিন্যাস। প্রথম যে ছবিটা আছে, বুঝতে পারছো তো? প্রথম ছবিটা ওইটা এঁকে লিখে দিতে হবে যে অ্যালুমিনিয়ামের নিচে লিখতে হবে অ্যালুমিনিয়ামের পারমাণবিক কাঠামো বা ইলেকট্রন বিন্যাস। তো আমার মনে হয় এটা ক্লিয়ার। এখন কপারেটটা তো তোমরা নিজেরাই পারবে, আমার মনে হয় বইয়ে করে দেওয়া আছে, ওইটা প্র্যাকটিস করবে। কপারেটটা কপার আছে। আর এই কার্বন টার্বন আমরা গতকালকে আলোচনা করছিলাম, আমরা কারেন্ট ভোল্টেজ নিয়েও আলোচনা করছিলাম, সেটা আজকে আবার একটু আমরা কারেন্ট ভোল্টেজ এবং রেজিস্ট্যান্স এই তিনটা নিয়ে আজকে আমরা আবারও আলোচনা করব, কারণ এইটা হচ্ছে অনেক ইম্পর্টেন্ট। এই প্রশ্নটি ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং ফান্ডামেন্টালস এর ক্ষেত্রেও পড়বে, আবার আমাদের বিশেষ করে যে বেসিক ইলেকট্রিসিটি এই বিষয়টিতে এই প্রশ্নটি কমন প্রশ্ন এবং এটি আসবেই। তো এখন বিদ্যুৎ কি সেটা আগে আমরা আলোচনা যদিও করেছি, তো এখানে আমরা আরো একটু ক্লিয়ার করে আলোচনা করি যে বিদ্যুৎ এটি এমন এক প্রকার শক্তি যা অল্প সময়ে তাপ, আলো, যান্ত্রিক শক্তি, গতিশক্তিতে রূপান্তর করা যায় এবং যা দ্বারা অনেক বাস্তব কাজ সম্পন্ন করা যায়। এটা আমরা ডিটেলস আলোচনা করেছি। এবার বিদ্যুৎ দুই প্রকার, স্থির বিদ্যুৎ এবং চল বিদ্যুৎ। এই বিদ্যুৎ উপস্থিত স্থলে আবদ্ধ থাকে, স্থির বিদ্যুৎ আছে উপস্থিত স্থলে আবদ্ধ থাকে এবং চলাচল করতে পারে না। এই জন্য এটাকে আসলে খুব কার্যকারীভাবে কাজে লাগানো যায় না। চলবিদ্যুৎ কোন পরিবাহের মধ্য দিয়ে ইলেকট্রনের অবিচ্ছিন্ন প্রবাহকে চলবিদ্যুৎ বলে। এটি দুই প্রকার, ডিসি কারেন্ট এবং এসি কারেন্ট। এবং এটা আমরা যে ইলেকট্রন বিন্যাস করলাম না, সর্বশেষ কক্ষপথে কয়টা ইলেকট্রন পাইলাম? 3টা। এই যে সর্বশেষ কক্ষপথের ইলেকট্রনকে বলে মুক্ত ইলেকট্রন বা ভ্যালেন্স ইলেকট্রন, এবং এইগুলিরই প্রবাহ ঘটে, ভিতরের গুলো কিন্তু প্রবাহ হয় না। একেবারে সর্বশেষ কক্ষপথের ইলেকট্রনকে হচ্ছে বলে মুক্ত ইলেকট্রন বা ভ্যালেন্স ইলেকট্রন বা ছিন্ন ইলেকট্রনও বলা যেতে পারে, মুক্ত ইলেকট্রন বা ভ্যালেন্স ইলেকট্রন। এই ইলেকট্রনই আমাদের প্রবাহ হয় বিদ্যুৎ। আর কপারের সর্বশেষ কক্ষপথে ইলেকট্রনের সংখ্যা 1টা। বুঝতে পারছো? এটা বের করে দেখবে। কপারের যেহেতু 29, তাহলে প্রথম কক্ষপথে ইলেকট্রনিক সংখ্যা 2 into 2 স্কয়ার, দ্বিতীয় কক্ষপথে ইলেকট্রনের সংখ্যা 2 into 2 স্কয়ার মানে 8, তৃতীয় কক্ষপথে ইলেকট্রনের সংখ্যা 2 into 3 স্কয়ার ইজ ইকুয়াল টু 18। তাহলে সর্বশেষ কক্ষপথে ইলেকট্রনের সংখ্যা 29 মাইনাস 18 প্লাস 8 প্লাস 2 ইজ ইকুয়াল টু 1, মানে কপারের সর্বশেষ কক্ষপথে ইলেকট্রনের সংখ্যা 1। তাহলে আমরা ডিসি কারেন্ট, এসি কারেন্টও পাইলাম। এবার দেখো ডিসি কারেন্ট কাকে বলে? সময়ের সাথে যে কারেন্টের কোনো পরিবর্তন হয় না সেটাকে ডিসি কারেন্ট বলে। নিচে ডিসি কারেন্টের এই যে চিত্রের কোনো পরিবর্তন হয় না। আর এসি কারেন্ট কি হয়? সময়ের সাথে পরিবর্তন হয়। কারেন্ট, হ্যাঁ, এসি কারেন্ট সময়ের সাথে পরিবর্তন হয়। এখন এই যে কারেন্ট দেখো, কোন পরিবাহের মধ্য দিয়ে প্রতি সেকেন্ডে যে পরিমাণ ইলেকট্রন বা চার্জ প্রবাহিত হয় তাকে কারেন্ট বলে, যেটা আমরা আলোচনা করেছি। এই সাউন্ডলেস থাকবে রুম, যে রুমে বসে ক্লাস করবে সাউন্ডলেস থাকবে আর মিউট করে রাখো। কোন পরিবাহের মধ্য দিয়ে প্রতি সেকেন্ডে যে পরিমাণ ইলেকট্রন বা চার্জ প্রবাহিত তাকে কারেন্ট বলে। কারেন্টকে আই দ্বারা এবং কারেন্টকে আই দ্বারা এবং এর প্রতীককে এ দ্বারা এবং এর যে একক তাকে এ দ্বারা প্রকাশ করা হয়। প্রতীক হচ্ছে আই এবং তার যে একক তাকে এ দ্বারা, অর্থাৎ অ্যাম্পিয়ার লিখলেও হবে, এ দ্বারা প্রকাশ করা হয়। পরমাণুর ইলেকট্রন সমূহকে স্থানচ্যুত করতে যে
বল বা চাপের প্রয়োজন হয় তাকে ভোল্টেজ বলে। ভোল্টেজকে ভি বা ই দ্বারা প্রকাশ করা হয় এবং এর একক হচ্ছে ভোল্ট। রেজিস্ট্যান্স কার্বন প্রবাহের বাধাকে রেজিস্ট্যান্স বলে। রেজিস্ট্যান্সকে আর দ্বারা প্রকাশ করা হয় এবং একক হচ্ছে ওহম। তাহলে একটা প্রশ্ন নিশ্চিত আসতে পারে, সেটা হচ্ছে যে কারেন্ট, ভোল্টেজ এবং রেজিস্ট্যান্সের একক সহ ব্যাখ্যা করো। তো এটা আমার মনে হয় এখান থেকে এটুকু লিখলেই হয়ে যাবে, এর চেয়ে বেশি লেখার আমাদের প্রয়োজন নাই। আসলে পরিবাহীর যে বৈশিষ্ট্য এবং বৈশিষ্ট্য যা কারেন্ট প্রবাহে বাধা দেয় তাকে আমরা রেজিস্ট্যান্স বলি। তাহলে আমরা এখানে পাইলাম কারেন্ট কাকে বলে, কোনো পরিবাহের মধ্য দিয়ে প্রতি সেকেন্ডে যে পরিমাণ চার্জ বা ইলেকট্রন প্রবাহিত হয় তাকেই আমরা বলবো কারেন্ট, এবং কারেন্টের প্রতীক হচ্ছে আই এবং এর একক অ্যাম্পিয়ার, অ্যাম্পিয়ারকে এ দ্বারা প্রকাশ করাও হয়। আর ভোল্টেজ হচ্ছে আমাদের পরমাণুর ইলেকট্রন সমূহকে স্থানচ্যুত করতে যে বল বা চাপের প্রয়োজন হয় তাকে বলে ভোল্ট। ভোল্টেজকে ভি দ্বারা বা ই দ্বারা প্রকাশ করা হয় এবং এর একক হচ্ছে ভোল্ট। আর রেজিস্ট্যান্সকে পরিবাহীর মধ্য দিয়ে প্রবাহিত কারেন্টকে যা বাধা প্রদান করে তাকে বলে রেজিস্ট্যান্স বা রোধ। এই রেজিস্ট্যান্সকে আর দ্বারা প্রকাশ করা হয় আর এর একক হচ্ছে ওহম এবং এর সিম্বলও আছে ওহম একটা, আমার মনে হয় সেটা আমরা পরবর্তী ক্লাসে দেখাবো। ও না, এখানে দেখানো আছে না ওহম, ওহম মিটার, একক ভোল্ট, অ্যাম্পিয়ার, ওহম এখানে লেখা আছে, ও দেখানো নাই। তবে আমাদের এখানে সম্ভবত এই যে ইনসার্টে গেলে, ইনসার্ট, এই যে দেখো ওহমের চিহ্ন, এই যে চিহ্ন দেখা যাচ্ছে না, এখানে চিহ্নটা দেখা যাচ্ছে, একটা চিহ্ন, এই যে আমি জি স্যার। কার্সার নিয়ে গেছি, এইটা হচ্ছে ওহমের চিহ্ন। ওই চিত্রটাকে আমরা আবার এখানে নিয়ে আসছি। ইউনিট অফ কারেন্ট, ভোল্টেজ এন্ড রেজিস্ট্যান্স। বৈদ্যুতিক রাশির নাম হচ্ছে ভোল্টেজ, প্রতীক হচ্ছে ভি, একক হচ্ছে ভোল্ট, ভোল্টমিটার, কারেন্ট হচ্ছে আই, অ্যাম্পিয়ার, একক অ্যাম্পিয়ার, অ্যামিটার দিয়ে মাপা হয় মানে পরিমাপক যন্ত্র নাম, রেজিস্ট্যান্স আর, ওহম, ওহম মিটার দিয়ে মাপা হয়। এখানে আমরা প্রতীক দিয়েও দিতে পারি। আর এনার্জি হচ্ছে পাওয়ার হচ্ছে পি, এর একক হচ্ছে ওয়াট। ওয়াট এগুলো হচ্ছে আবার ই হতে পারে, বড় ওয়াট হতে পারে ওহম মিটার। এরপরে দেখো এনার্জি, এনার্জি ই দিয়ে প্রকাশ করা হয় এবং এর একক হচ্ছে কিলোওয়াট আওয়ার। এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, কিলোওয়াট আওয়ার। আর এর হচ্ছে তোমার পরিমাপক যন্ত্র হচ্ছে এনার্জি মিটার। এখন সবই মোবাইলের মতো আমাদের প্রিপেইড মিটার দেওয়া থাকবে। বিদ্যুৎ টাকা থাকলে বিদ্যুৎ থাকবে, টাকা না থাকলে বিদ্যুৎ থাকবে না। বুঝতে পারছো? তোমার মিটার যেটা থাকবে, মিটারে যদি ওই নাম্বারে টাকা না থাকে তাহলে তুমি সাথে সাথে ডিসকানেক্ট হয়ে যাবে, মোবাইলের মতোই। বোঝা গেছে? প্রিপেইড মিটার। ধন্যবাদ। তো আমরা পরবর্তী ক্লাসে কি আলোচনা করব সে সম্পর্কে আমরা কিছুটা জেনেই তারপরে শেষ করব। আজকের ক্লাস অনেকটাই আমাদের কাছাই গেছে। তো এখন পরিবাহী, স্যার অন্যান্য সাবজেক্ট গুলো কি অন্যান্য স্যাররা ক্লাস নিচ্ছে? না না, এখনো তো তোমাদের ক্লাসই শুরু হয়নি। আমি যেহেতু আমার অন্য পর্বের এক গ্রুপ আছে যাদের ক্লাসটি এখন নেওয়া হচ্ছে, তাদের কারণেই ক্লাসটা নিচ্ছি। তো আজকের আমরা আবার আগামীকালকে যেটা আলোচনা করব সেটা কন্ডাক্টর ও ইনসুলেটর, পরিবাহী অপরিবাহী অর্ধ রোধের সূত্র, আপেক্ষিক রোধ। ঠিক আছে? তো দেখো পরিবাহী কাকে বলে, যে সকল পদার্থের মধ্য দিয়ে অতি সহজে বিদ্যুৎ পরিবাহিত হতে পারে তাকে পরিবাহী বলে। পরিবাহী বলে যেমন তামা, অ্যালুমিনিয়াম, কপার, ওই কপার মানে পিতল, এগুলো। তারপরে অপরিবাহী আছে যে সকল পদার্থের মধ্য দিয়ে অতি সহজে বিদ্যুৎ প্রবাহিত হতে পারে না তাকে অপরিবাহী বলে, যেমন কাঁচ, চীনামাটি, মাইকা। তারপরে অর্ধ পরিবাহী যে সকল পদার্থের পরিবহন ক্ষমতা পরিবাহী এবং অপরিবাহীর মাঝামাঝি তাকে হচ্ছে বলা হয় হচ্ছে অর্ধ পরিবাহী। এখন দেখো রোধ, পরিবাহীর যে ধর্মের জন্য এর ভিতর প্রবাহিত কারেন্ট বাধা পায় তাকে রোধ বলে। এটি পরিবাহীর রোধ নিম্নলিখিত বিষয়গুলির উপর নির্ভর করে: পরিবাহীর দৈর্ঘ্য, পরিবাহীর প্রস্থচ্ছেদ, পরিবাহীর উপাদান এবং পরিবাহীর তাপমাত্রা। কি কি বিষয়ের উপর পরিবাহীর রোধ নির্ভর করে? একটা হচ্ছে পরিবাহীর দৈর্ঘ্য, পরিবাহীর প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল, এখানে প্রস্থচ্ছেদ না কিন্তু এটা হবে পরিবাহীর প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল, পরিবাহীর উপাদান আর পরিবাহীর তাপমাত্রা। এখন আপেক্ষিক রোধ কাকে বলে? একক দৈর্ঘ্য, একক প্রস্থ এবং একক উচ্চতা বিশিষ্ট কোন পরিবাহী পদার্থের ঘনকের দুই বিপরীত তলের মধ্যবর্তী রোধকে আপেক্ষিক রোধ বলে। আপেক্ষিক রোধকে সাধারণত রো দ্বারা প্রকাশ করা হয়। রো দ্বারা আপেক্ষিক রোধের একক হচ্ছে ওহম মিটার, তারপরে হচ্ছে
ওহম মিটার, ওহম সেন্টিমিটার, তারপরে হচ্ছে ওহম ইঞ্চি, ওহম মিলিমিটার, যেটা আমরা যখন যে একক আসে, তো আমরা অঙ্ক যখন করবো তখন সবগুলোকে কিন্তু একই এককে আমরা নিয়ে যাব। এই যে আর ইজিক্যাল টু রো এল বাই এ আমরা আগামী দিন ব্যাখ্যা করব। এটাই হচ্ছে রোধের সূত্র এবং এটি খুবই ইম্পর্টেন্ট, তবে এটা খুবই ইম্পর্টেন্ট। তো আমি আজকের ক্লাস আর দীর্ঘায়িত না করে আগামী রবিবারে ক্লাসে অংশগ্রহণ করার অনুরোধ জানিয়ে আজকের ক্লাস এখানেই শেষ করছি। সকলকে ধন্যবাদ এবং সকলের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করছি। ধন্যবাদ।